সালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি তোমরাও ভালো আছো। আর আমি ভালো থাকবো যদি তোমরা এই ক্লাসটাকে শেয়ার করো এবং নিজে দেখে অন্যকে দেখার সুযোগ করে দাও। বন্ধুরা, আমার চ্যানেলের নাম গণিত শেখো স্বপ্ন দেখো। এই চ্যানেলে তোমাদের আমন্ত্রণ। এই চ্যানেলে আমি ক্লাস 9-10 এই সিলেবাসে আমি গণিত সাবজেক্টটা নিয়ে আলোচনা করব তোমাদের মধ্যে। এখানে গণিতের বাস্তব সংখ্যা যেটা প্রথম অধ্যায়টা নিয়ে আমি আলোচনা করব। এখানে বাস্তব সংখ্যার অনেক বড় একটা অধ্যায়, যে অধ্যায়ে আমরা টপিকগুলো ছোট ছোট করে জেনে বুঝে আমরা অধ্যায়টা শেষ করব। এখন বাস্তব সংখ্যা প্রথমে আমরা পড়তে গেলে বাস্তব সংখ্যাকে আমরা যে সংজ্ঞাটা আছে সেই সংজ্ঞাটা আমাদের লাগে অবশ্যই। সেক্ষেত্রে আমরা বাস্তব সংখ্যাটা আমরা বই থেকে না নিয়ে আমরা বাস্তব সংখ্যাটা আমরা এখান থেকে এই চিত্র থেকে আমরা নিতে পারি। তাহলে এই চিত্রতে যদি আমরা বাস্তব সংখ্যাটা নিতে পারি, তাহলে আমাদের দেখা যাচ্ছে যে বাস্তব সংখ্যা শুধু আমরা কথাটা লাগাবো সকল। যদি এই চিত্রটা আমরা বাসাতে 2-1 বার আঁকি এবং আমরা এই চিত্রটা শুধু ভালো করে দেখি, তাহলে আমাদের মুখস্থ হয়ে যাবে, আমাদের মেধাশক্তি অনেক ভালো। দেখা যাচ্ছে যে এখানে বাস্তব সংখ্যা শুধু লিখবো আমরা সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। বন্ধুরা দেখো, আমরা আবারও বলে দিচ্ছি, সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। এবার আমাদের যদি অমূলদ সংখ্যাটা লাগে না বেশিরভাগ, এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যার সংখ্যাটা যদি আমরা বলি, তাহলে সেখানে আমরা লিখবো যে সকল পূর্ণ ও ভগ্নাংশ সংখ্যাকেই মূলদ সংখ্যা বলে। আমি আবারও বলেছি যে এখানে মূলদ সংখ্যাটা হবে সকল পূর্ণ ও ভগ্নাংশ সংখ্যাকে মূলদ সংখ্যা বলে। এবার ভগ্নাংশ সংখ্যাটা লাগে না, যে ক্ষেত্রে আমাদের দরকার নেই। এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যার সংখ্যাটা আমাদের সচরাচর অনেক লাগে, যেটা আমরা এখন বলবো যে এই দুটাতে আমরা সকল কথাটা আগে লাগাইছি, কিন্তু এখানে আমরা এই শূন্যটা দিয়ে কাজ করব। তাহলে আমরা লিখবো শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। আমি আবারও বলেছি, শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। তাহলে বন্ধুরা, আমরা এই 3টা টপিকের সংজ্ঞাগুলো জেনে নিলাম। আমরা আর 2-1 বার যদি আমরা এটা নিয়ে চর্চা করি, ইনশাআল্লাহ আমাদের জন্য খুব ভালো হবে। এবার এবার আমাদের বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যাটা আমরা প্রকাশ করি কি দ্বারা এবং কি করি সেটা আমরা দেখব। বাস্তব সংখ্যাকে আমরা আর দ্বারা প্রকাশ করি, বড় হাতের আর। এটা বাস্তব সংখ্যা। আমরা সেক্ষেত্রে আমরা এই আরটাকে এইভাবেও লিখতে পারি, এটাও মানেও বাস্তব সংখ্যা, এটা মানেও বাস্তব সংখ্যা, দুটাই একই। এবার আমরা বাস্তব সংখ্যাটা যদি শেষ হয়ে গেছে, এবার আমরা যদি পূর্ণ সংখ্যাকে প্রকাশ করি, তাহলে দেখা যাচ্ছে পূর্ণ সংখ্যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি। এখন বন্ধুরা, বাস্তব সংখ্যা হচ্ছে সকল সংখ্যা, সকল ধনাত্মক ঋণাত্মক সবগুলো থাকবে, মূলদ অমূলদ সব সংখ্যাই থাকবে বাস্তব সংখ্যার মধ্যে, কিন্তু পূর্ণ সংখ্যাটা আলাদা। পূর্ণ সংখ্যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি। পূর্ণ সংখ্যার ইংলিশটা হচ্ছে ইন্টিগার। পূর্ণ সংখ্যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি। পূর্ণ সংখ্যাগুলো আসলে কি সেগুলো আমরা জানবো। এখন আমাদের এই জেড পূর্ণ সংখ্যাকে আমরা আই দ্বারাও কিন্তু প্রকাশ করতে পারি, কিন্তু আমাদের সচরাচর জেড দ্বারা প্রকাশ, আমরা জেড দ্বারা প্রকাশ করবো। এখন পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে 0 +-1 +-2 +-3 +-4 ডট 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 যাতে থাকবে অসীম পর্যন্ত। এটা সবগুলো পূর্ণ সংখ্যা। এখন বন্ধুরা, এই পূর্ণ সংখ্যাকে আমরা এইটুকু আমরা সবাই জানি, কিন্তু এখানে আরো কিছু জানার বিষয় আছে, যেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি, যেগুলো এমসিকিউ তে পড়ে, যেগুলো এমসিকিউ তে আমরা সলভ করতে গেলে অনেক সময় আমাদের সমস্যা হয়। দেখা যাচ্ছে যে এখানে জেড প্লাস দেওয়া থাকে। যদি জেড প্লাস দেওয়া থাকে, তাহলে এই প্লাসের মানে আমরা বুঝবো এটার মানে ধনাত্মক। তাহলে যদি এখানে ধনাত্মক হয়, তাহলে আমরা সংখ্যাগুলো কি লিখতে পারি? যেহেতু পূর্ণ সংখ্যা, সেক্ষেত্রে আমরা 0 লিখবো, তারপরে 1 2 3 4 5 ডট 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 যাতে থাকবে অসীম পর্যন্ত। এটা জেড প্লাস, মানে জেড ধনাত্মক। এখন যদি আমরা জেডটাকে আবার আরেক ভাবে লিখি, জেড ঋণাত্মক যদি লিখি, তাহলে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা যদি এই 5 থেকে মনে করব, তাহলে আমরা এখানে ডট 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 5 -5 -4 -3 -2 -1 0। এই কারণ -1 থেকে 0 বড়, -2 থেকে -1 বড়। এই যে আমরা পর্যায়ক্রমে সংখ্যাগুলো সাজালাম। তাহলে বন্ধুরা, আমরা দেখো বাস্তব সংখ্যাকে আমরা আর দ্বারা প্রকাশ করলাম, পূর্ণ সংখ্যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করলাম, আর জেড এর যে মানগুলো সেগুলো আমরা দেখে নিলাম। এবার আরেকটা টপিক আমাদের বাকি আছে, সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? তাহলে
স্বাভাবিক সংখ্যাকে আমরা যে n দ্বারা প্রকাশ করি। তাহলে স্বাভাবিক সংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করি। আসলে স্বাভাবিক সংখ্যার সংজ্ঞাটা কি আমি মুখে মুখে একবার বলে দিচ্ছি। স্বাভাবিক সংখ্যার সংজ্ঞাটা হচ্ছে 1 থেকে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকেই স্বাভাবিক সংখ্যা বলে। তাহলে সেটা ধনাত্মক হতে হবে অথবা এবং হচ্ছে পূর্ণ সংখ্যা হতে হবে। তাহলে স্বাভাবিক সংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করেছি। স্বাভাবিক সংখ্যার সংখ্যাটা হচ্ছে 1 থেকে সকল ধনাত্মক ও পূর্ণ সংখ্যাকেই আমরা স্বাভাবিক সংখ্যা বলি। এখন এটা কিরকম ধরনের লিখতে পারি আমরা, n ইকুয়াল হচ্ছে 1 2 3 4 5 ডট 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 যাতে থেকে অসীম পর্যন্ত, এটা হচ্ছে সবগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। বন্ধুরা আমাদের এটুকু শেখা শেষ। আমাদের এই জিনিসগুলো আমাদের আরো লাগবে, যেটা হচ্ছে আমরা সেটেতে যদি যাই তাহলে লাগবে। এবার আমি তোমাদের যেটা শেখাবো সেটা হচ্ছে অমূলদ সংখ্যা। আসলে অমূলদ সংখ্যাটা আসলে কি, আমাদের অমূলদ সংখ্যাটা বিভিন্ন ভাবে আমরা প্রমাণ করি। যদি আমাদের সহজ কিছু টপিক আছে, যে টপিকগুলো যদি আমরা ইউজ করি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের সুবিধা হয়। আসলে দেখা যাচ্ছে যে আসলে রুটের মানটা কি আমাদের বইতে দেওয়া আছে √2, অথবা দেওয়া আছে হচ্ছে √3, অথবা দেওয়া আছে হচ্ছে √5 একটি অমূলদ সংখ্যা এরকম দেওয়া আছে। তাহলে দেখা যাচ্ছে যে এই টপিকটাকে আমরা মুখস্থ ভাবে বই থেকে লিখি, অনেকভাবে লিখি, কিন্তু এই টপিকটাকে আমাদের বুঝতে হবে আসলে এই টপিকটা কি বোঝাতে চাচ্ছে। অমূলদ সংখ্যাটা আসলে অমূলদ সংখ্যাটা কোনগুলো হচ্ছে, দেখা যাচ্ছে যে 1 এমন একটা সংখ্যা যে সংখ্যার উপরে যদি আমরা রুট করি, স্কয়ার করি, কিউব করি, যেটাই করি সেটাই কি হয় 1 হয়। আবার যদি আমরা মনে করি এখানে যদি এই সংখ্যাটার উপরে যদি আমরা 0 করি তাও আমাদের কিন্তু 1 হয়। তার মানে 1 এর উপরে পাওয়ার তুমি যেটাই দাও 1ই হয়। তাহলে 1টা অবশ্যই সেটা হচ্ছে মূলদ সংখ্যা হবে। কিন্তু 2টা যায় দেখা যাচ্ছে 2 এর উপরে যদি আমরা একটা রুট করি তাহলে দেখা যাচ্ছে একটা সামথিং আকারে একটা মান আসে, যেটা আমাদের দশমিক আকারে মান আসার কারণে এটা আমরা অমূলদ। অথবা 3 এর উপরে যদি আমরা রুট করি তাহলে দেখা যাচ্ছে যে আবারও এটাও একটা অমূলদ সংখ্যা, দশমিক আকারে আসছে, এটাও হবে না। এখন দেখা যাচ্ছে যদি আমরা রুটটা 4 করি তাহলে দেখা যাচ্ছে 2 চলে আসছে, এটা একটা মূলদ। তাহলে দেখো 1 আর 4 এর মাঝখানে যতগুলো সংখ্যা আসবে সবগুলো কি রুট যদি থাকে তাহলে সেগুলো অমূলদ। এখন দেখো এই 4 থেকে শুরু করে 9 পর্যন্ত এই সংখ্যাগুলোর ভিতরে যতগুলো সংখ্যা আছে বলতে পারো 5 6 7 8 এই সংখ্যাগুলোর উপরে যদি তুমি রুট করো তাহলে দেখা যাবে যে সেগুলো অমূলদ হয়ে যাচ্ছে, কারণ সেগুলো দশমিক আকারে মান আসছে। এখন দেখো যে সব সংখ্যাগুলোর উপরে রুট করলে ভাঙে আমি সেই সব সংখ্যাগুলো লিখে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। যেমন 1 4 9 16 25 36 49 এই কয়টা করলে আমাদের এনাফ। আমাদের এটুকুর মধ্যে যদি আমরা করি অমূলদ সংখ্যাগুলো আমাদের প্রমাণ করতে খুব সুবিধা হবে। 1 এর উপরে রুট করলে 1ই হয়, 4 এর উপরে 2 3 4 5 6 7 এই যে বন্ধুরা এই সব সংখ্যাগুলোর উপরে যদি আমরা রুট করি তাহলে আমাদের এই সব মানগুলো কিন্তু আসবে। কিন্তু এই যে এখানে 1 থেকে 4 এর মাঝখানে যতগুলো সংখ্যাগুলো আসবে তার উপরে যদি রুট থাকে তাহলে সেটা হয়ে যাবে অমূলদ সংখ্যা। 4 থেকে 9 এর মধ্যে যদি কোনো সংখ্যা থাকে সেই সংখ্যার উপরে যদি রুট থাকে তাহলে সেটাও হবে অমূলদ সংখ্যা। 9 থেকে 16 এর মধ্যে যদি কোনো সংখ্যা থাকে আর সেটার উপরে যদি রুট থাকে তাহলে সেটাও হয়ে যাবে অমূলদ সংখ্যা। এইভাবে আমাদের কিন্তু যেতে থাকবে। তাহলে দেখা যাচ্ছে যে এখন আমাদের যদি আমরা প্রমাণ করি √3 অথবা √5, আমি যে কোনো একটা প্রমাণ করে দিচ্ছি, আমি √5টা প্রমাণ করে দিই, তোমরা বাড়ির কাজ এগুলো করবা, ঠিক আছে। এখন √5 একটি অমূলদ সংখ্যা, সেটা আমরা প্রমাণ করব। √5 একটি অমূলদ সংখ্যা। এই সংখ্যাটা প্রমাণ করতে গেলে আমাদের অনেক স্টেপ আছে, যে স্টেপটা আমরা বজায় রাখি, কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা যেহেতু বাঙালি, আমাদের যদি আমাদের উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে আমাদের অনেক কষ্ট হয়। কিন্তু আমরা যদি এই জিনিসটাকে সহজভাবে বুঝি, সহজভাবে প্রমাণ করি, তাহলে দেখা যাবে যে আমাদের এখানে কোনো ঝামেলা হবে না, বুঝতে সুবিধা হবে। সেক্ষেত্রে আমি একটা জিনিস তোমাদের বোঝাতে পারি। এখানে প্রথমে লিখবা ধরি লেখার পরে এখানে এই যে √5 আছে, এখানে √5 থেকে যে সংখ্যাগুলো আছে এখানে আমি কিছু সংখ্যাগুলো লিখে দিই, যেটা হচ্ছে রুট করলে ভাঙে 1 4 9 16 25 এই যে সংখ্যাগুলো লিখলাম যেগুলোর উপরে রুট করলে ভাঙে। তাহলে এই জিনিসগুলোর উপরে যদি রুট করলে ভাঙে তাহলে দেখা যাচ্ছে এখানে 5 এর চাইতে ছোট রুট করলে ভাঙে এমন কোন সংখ্যা, এখানে দেখা যাচ্ছে 5 এর চাইতে ছোট 4 যার উপরে রুট করলে ভাঙে। তাহলে আমরা এখানে একটা রুট লিখবো, তারপরে আমরা এখানে একটা চিহ্ন দিব। বন্ধুরা বলতে পারবা এই চিহ্নটার নাম হচ্ছে লেস দেন। তাহলে এই চিহ্নটা দিলাম। এখন দেখো এইখানে যেই সংখ্যাটা বের করতে বলবে সেই সংখ্যাটা, তাহলে এখানে 5। এবারে দেখো এই 5 এর চাইতে বড় রুট করলে ভাঙে কত সংখ্যা, তাহলে এখানে দেখা যাচ্ছে 9। তাহলে আমরা এখানে দিতে পারি একটা সংখ্যা 9।
এবার এখানে একটা বা বা আমরা কেন লিখি, অনেকগুলো পক্ষ থাকে, বাম পক্ষ ডান পক্ষ, যার জন্য আমাদের বা লিখতে হয়। এখানে আমরা এই 4 এর উপরে রুট করলাম লেস দেন √5, এর উপরে রুট করলাম এখানে লেস দেন 9। এখন দেখা যাচ্ছে যে অতএব এখানে কত হয়ে যাচ্ছে 2 লেস দেন √5 লেস দেন 3। দেখো তো বন্ধুরা এখানে 1 2 3 4 5 6 7 এই যে সংখ্যাগুলো যাচ্ছে সবগুলো কি একটা এক একটা মূলদ সংখ্যা, কিন্তু কিন্তু পূর্ণ ধনাত্মক পূর্ণ মূলদ সংখ্যা হয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যখন রুট করেছি তখন সেগুলো কি অমূলদ হয়ে যাচ্ছে। তো দেখো 1 আর 2, এই যে 2 আর 3, এই 2 আর 3 এর মাঝখানে যে সংখ্যাগুলো সেগুলো কি অমূলদ সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি যে √5 একটি অমূলদ সংখ্যা যা 2 অপেক্ষা বড় এবং 3 অপেক্ষা ছোট। তাহলে বন্ধুরা দেখো আমরা এটাকে এক স্টেপে প্রমাণ করলাম। প্রথমে প্রমাণটা করলাম কি √5 একটি অমূলদ সংখ্যা যা 2 অপেক্ষা বড় আর 3 অপেক্ষা ছোট। যদি আমরা ক্যালকুলেটর ইউজ করি তাহলে দেখা যাবে যে এখানে একটা মান আসবে যেটা 3 চাইতে ছোট হবে, 2 দশমিক সামথিং একটা মান আসবে। তাহলে দেখা যাচ্ছে এটা আমাদের প্রমাণ। প্রথম স্টেপ, 2 স্টেপে আমরা অঙ্কটা করব, এই স্টেপটা আমাদের প্রমাণ। এবার আমরা ধরবো আবার ধরি। এবার আমাদের এখানে যে অঙ্কটা ধরবো সেটা হচ্ছে আমাদের যে হচ্ছে ভগ্নাংশ যে সংখ্যা, অমূলদ যে সংখ্যা, অমূলদ সংখ্যাটা আসলে পি কিউ আকার হয়ে থাকে, সেই আকারটা আমরা ধরবো। তাহলে ধরি আমরা √5 ইকুয়াল হচ্ছে p/q। এই যে এখানে আমরা ধরলাম কি √5 ইকুয়াল p/q, কারণ যেটা হয়ে থাকে যে হচ্ছে p/q আকারে অমূলদ সংখ্যাটা হয়ে থাকে। এখন আমরা এখানে যদি আমরা উভয় পক্ষকে হচ্ছে q দ্বারা যদি ভাগ করে দিই তাহলে কি হচ্ছে √5q ইকুয়াল হচ্ছে, গুণ করে দিচ্ছি তাহলে, আচ্ছা আমরা গুণ করার আগে আমরা এখানে বর্গ করে দিই তাহলে আমাদের জন্য সুবিধা হয়। যদি আমরা বর্গ করে দিই তাহলে সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে, বর্গ করে দিলাম, বর্গ করে, তাহলে বন্ধুরা বর্গ করে দিলাম। তাহলে এখানে বর্গ করলে এখানে আমাদের রুট আর স্কয়ার কাটা যাচ্ছে, তাহলে এখানে 5 হয়ে যাচ্ছে, ইকুয়াল হচ্ছে p²/q²। এবার বন্ধুরা দেখা যাচ্ছে যে এখানে এই সংখ্যাটা কিন্তু এখন মূলদ হয়ে গেছে, এখন এই সংখ্যাটা মূলদ হয়ে গেছে, কিন্তু এখানে p²/q। এবার আমরা কি করব, এবার অঙ্কটাকে আমরা সাজাবো। এখন দেখো এখানে কিন্তু দুইটা কিউ আছে, q², দুইটা কিউ মানে কিউ ইনটু কিউ, যাতে দুইটা কিউতে গুণ করলে q² হচ্ছে। উভয় পক্ষকে আমরা এখন কিউ দ্বারা গুণ করব। যদি উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করি তাহলে হচ্ছে 5q ইকুয়াল হচ্ছে p²/q, হচ্ছে কিউ দ্বারা গুণ করে। তাহলে আমরা উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করলাম। এবার দেখো বন্ধুরা এমন সংখ্যাটা হয়ে গেছে p³ ইকুয়াল হচ্ছে p²/q। দেখা যাচ্ছে যে এখন এখানে p কিউ সংখ্যাটা যদি আমরা এখানে কিউ এর মান যদি 1 বসাই তাহলে 5 এর সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে 5 হয়। যদি 5 এখানে যদি কিউ এর মান 2 বসাই তাহলে দেখা যাচ্ছে যে যদি 2 গুণ করি তাহলে 10 হয়। 3 যদি বসাই তাহলে 3 5 15, যে সংখ্যাগুলো আসছে সবগুলোই কিন্তু মূলদ সংখ্যা আসছে। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব 5q একটি পূর্ণ সংখ্যা, কিন্তু p²/q পূর্ণ সংখ্যা নয়। তাহলে দেখা যাচ্ছে যে 5q একটি পূর্ণ সংখ্যা কিন্তু p²/q পূর্ণ সংখ্যা নয়। কেন পূর্ণ সংখ্যা নয়, যদি আমরা এখানে যে p এর মানটা একটা বসাই, যদি আমরা p এর মান এখানে যদি আমরা 3 বসাই আর যে q এর মান যদি 2 বসাই, আচ্ছা বন্ধুরা এখানে আমরা q এটার মান আমরা বসালাম 3, যদি আমরা 3 বসাই তাহলে হচ্ছে 3 3 9, আর এখানে যদি আমরা এটার মান আবার 3 বসাই 2 বসাই তাহলে দেখা যাচ্ছে যে এটা যদি আমরা ভাগ করি, এখানে যদি আমরা 2 বসাই তাহলে 5 2 10 হয়ে যাচ্ছে, এটা তো মূলদ সংখ্যা। কিন্তু এখানে যখন আমরা হচ্ছে 3 বসাচ্ছি তখন এখানে কত হয়ে যাচ্ছে, 9 হয়ে যাচ্ছে। আর এটার মান যখন আমরা হচ্ছে 2 বসাচ্ছি তখন এটা দ্বারা এটা কিন্তু ভাগ করি তাহলে আমাদের 4 দশমিক একটা মান আসছে, যেটা আমাদের অমূলদ সংখ্যা, কারণ
এটা হচ্ছে না, দশমিক আকারে মান হচ্ছে না, যার জন্য এটা অমূলদ। এবার এবার আমরা কি লিখতে পারি, অতএব √5 একটি অমূলদ সংখ্যা। এই যে বন্ধুরা প্রমাণ হয়ে গেছে। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি, এই যে এই সহজ নিয়মে যদি আমরা লাইন বাই লাইন অঙ্কটা করে আসি, টপিকটা যদি বজায় রাখি, তাহলে দেখা যাবে যে আমাদের জন্য সহজ হয়ে যাবে। আমাদের আরো অনেক কিছু আছে যেগুলো আমাদের কিছু কাটা কেটে ছোট করেছি অঙ্কটাকে, আমাদের এই নিয়মটাকে যদি আমরা অঙ্কটাকে ফলো করি, ইনশাআল্লাহ আমাদের জন্য খুব ভালো হবে, বুঝতে সুবিধা হবে। আমরা দুই নিয়মে অঙ্কটা টপিকটাই ফলো করলাম, কিন্তু মাঝখানে এইটুকু এখানে কিছু কথা ছিল যেগুলোকে আমরা ছোট করে নিয়ে আসছি। তো ইনশাআল্লাহ এই টপিকে যদি তোমরা অঙ্কগুলো সলভ করো, তাহলে তোমাদের জন্য খুব ভালো হবে। তোমরা বাসাতে আরেকবার প্র্যাকটিস করবা, ইনশাআল্লাহ তোমরা পারবা। আমি তোমাদের বাসায় কাজ দিলাম, √7, √11, √13 একটি অমূলদ সংখ্যা। বন্ধুরা এই যে এই সলভ গুলো দেখবো আগামী ক্লাসে, তোমাদের এই সলভ গুলো আরো কিছু সলভ দিব তোমাদের দিয়ে, আমি তোমাদের হচ্ছে দেখবো যে তোমরা কিরকম আগাচ্ছ। আর আমার ক্লাসগুলো তোমরা নিজেরা ক্লাস করবা এবং হচ্ছে অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবা, অন্যদের হচ্ছে দেখার জন্য আগ্রহ করবা, উৎসাহিত করবা। আর আমার এই ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার জন্য দোয়া করবা। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।